আরও ভালো অনুভূতির জন্য হেডফোন ব্যবহার করুন। ঘুটঘুটে অন্ধকার, অমাবস্যার গ্রাম রাস্তা। রাত প্রায় 10টা বাজে। নিতাইগড়ের মতো সুন্দরবনের কাছে এই প্রত্যন্ত গ্রামে সময়টা মাঝরাতের থেকে কম কিছু না। কোনো জনপ্রাণীর চিহ্ন মাত্র নেই। নিরেট কালো অন্ধকারের সঙ্গী বলতে ক্রমাগত চলতে থাকা ঝিঁঝির শব্দ আর মাঝে মাঝে কোথাও থেকে ডেকে ওঠা কোনো নিশাচর পাখির গম্ভীর ডাক। একটা মন্থর গতির হাওয়াও দিচ্ছে মাঝে মাঝে। এবারে ঝিঁঝির শব্দের সাথে সুর মিলিয়ে অদূরেই কোথাও ডেকে উঠল একটা শেয়াল। তারপরেই শোনা গেল সম্মিলিত শেয়ালের ডাক। একই সাথে এবার গ্রামের রাস্তায় আত্মপ্রকাশ করল একটা টিমটিমে হ্যারিকেনের আলোর বিন্দু। কেউ হেঁটে আসছে, কিন্তু এত রাতে গ্রামের সবাই যে যার ঘরে ঘুমের অতলে তলিয়ে। তখন কে হেঁটে আসছে এমন? আলোটা আরো কিছুটা এগিয়ে এলে দেখা গেল একজন প্রায় 60 ঊর্ধ্ব বৃদ্ধ ধীর পায়ে হাতে একটা টিমটিমে আলো নিয়ে হেঁটে চলেছে মাটির রাস্তা ধরে। কিছুটা কুঁজো হয়েই হাঁটছে সে। তার পরনে একটা ময়লা ধুতি আর তার কাঁধে ফেলা একটা ছেঁড়া গামছা। কারোর নাম ধরে কি সে চিৎকার করছে? হ্যাঁ, রামু, রামু, রামু। বৃদ্ধ এবারে তার হাতের টিমটিমে আলোর উৎসটা তুলে ধরল তার মুখের কাছে। এবারে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে বৃদ্ধকে। এই নিতাইগড় গ্রামের বর্তমানের সব থেকে পুরনো গয়লা নিতাই খুড়ো। শুধু পুরনোই নয়, আশেপাশের 5 গ্রামের মধ্যে সব থেকে বড় গয়লাও সে। প্রায় গোটা 50-এর মতো গরু তার। নিতাই খুড়োর ছেলে পুলে কেউ নেই। বিয়ের দিন কয়েক পরেই বউটা মারা যায়। তারপর থেকে এই গরুগুলোই লোকটার সব কিছু। পরিবারের কেউ না থাকায় গরুগুলোকে নিতাই খুড়ো নিজের ছেলে মেয়ের মতো ভালোবাসে। রামু তাই সেই ছেলে মেয়েদেরই একজন। কয়েকদিন আগেই রামুর বাছুর হয়েছে। নিতাই খুড়ো বয়সের জন্য এখন আর নিজে গরু চড়াতে যেতে পারে না। তাই গ্রামেরই একটা ছেলে রামহরিকে গরুগুলো চড়ানোর দায়িত্ব দিয়েছে। রোজকারের মতো আজও রামহরি নিতাই খুড়োর গোয়াল থেকে গরুগুলোকে নিয়ে মাঠে চড়াতে গেছিল। গোধূলিকালের আগেই তাদের আবার গোয়ালে দিয়েও এসেছিল। খুড়ো তখন সবকটা গরুকে দেখে নেয়নি। রামহরি বেশ বিশ্বস্ত ছেলে, তাই আর ভালো করে দেখেনি খুড়ো। কিন্তু সন্ধেবেলা গোয়ালে গিয়ে রামুকে দেখতে না পেয়ে নিতাই খুড়ো চিন্তায় পড়ে। সময় নষ্ট না করে সে চলে যায় রামহরির বাড়ি। খুড়ো, রামুটা কিন্তু সব কটার সাথেই ছিল, কিন্তু ফেরার সময় আমি আর তাকে দেখতে পাইনি। পাশে ওই বাদার জঙ্গলটার কাছেও দেখেছি, কাউকে পাইনি। আগে তোমায় কইতে সাহস হয়নি খুড়ো, তাই বলতে পারিনি। কথাটা শুনেই নিতাই খুড়ো বেরিয়ে আসে সেখান থেকে। অন্য সময় হলে রামহরির ওপর খিস্তির একটা মহাপ্রলয় নেমে আসত, কিন্তু এই সময় রামুকে খোঁজা বেশি প্রয়োজনীয় মনে করেছিল খুড়ো। তাই সেখান থেকে বেরিয়ে খুঁজতে শুরু করে। গোটা গ্রামটা খুঁজেও নিতাই খুড়ো রামুকে না পেয়ে এবারে এসেছে এই দিকে। এই দিকটা জঙ্গলাকীর্ণ, শেয়ালের আর সাপের উপদ্রব বড্ড বেশি। ডোরাকাটাও লুকিয়ে থাকে কখনো কখনো। এছাড়া শোনা যায় এই জঙ্গলে একটা ডাকাত দলের আস্তানা আছে, তবে তারা কোনোদিন নিতাইগড়ে ডাকাতি করেনি। তবুও মানুষজন দিনের আলো ফুরোলে এদিকে আর আসে না। কিন্তু সন্তানের প্রতি কোনো পিতার যে এক প্রখর টান থাকে, সেই টানই নিতাই খুড়োকে সব ভয়কে তুচ্ছ করে দিয়ে টেনে এনেছে গ্রামের এই দিকটায়। সন্ধ্যের সময় ঘর থেকে বেরিয়েছে নিতাই খুড়ো, কিন্তু সময়ের কোনো জ্ঞান যে আর তার নেই। রাত যে অনেক হয়েছে সে কথাও তার মনে নেই। আবার বারচারেক রামুর নাম ধরে ডাকলো নিতাই খুড়ো। কিছুটা আরো এগিয়ে গেল। এখান থেকে জঙ্গলটা খুব বেশি দূরে নয়। এখানেই অল্প অল্প করে গাছের ঘনত্ব বাড়তে শুরু করেছে। সামনে একটা কালী মন্দির, সেখানে আলো বলতে একটা ছোট্ট প্রদীপ জ্বলছে। এই কালী মন্দির খোলা হয় না, একমাত্র বছরে একবারই কালী পুজোর দিন খোলা হয় মন্দিরের দরজা। কিন্তু মন্দিরের ভিতর কাউকে ঢুকতে দেওয়া হয় না।
এই মন্দিরের মূর্তিও কেউ দেখেনি কখনো, এমনকি পুরোহিতও দেখেনি। পূজা নিবেদন করা হয় মন্দিরের চারিদিকে বেশ কিছুটা জায়গা নিয়ে গোল করে দেওয়া বেড়ার বাইরে থেকে। এমনটা কেন হয় সেটা এই গ্রামের এখনো কেউ জানে না, আর জানলেও তাও বলার দরকার পড়েনি কখনো, কারণ বহু বছর ধরে চলে আসা এই নিয়মের অন্যথা করার ইচ্ছা গ্রামবাসীর নেই। লোকমুখে শোনা যায় দেবীর মূর্তির নাকি রূপ ভয়ঙ্কর, আর দেবী খুব রাগী, তাই তাঁর কাছে যাওয়া যায় না, দূর থেকেই অর্ঘ্য প্রদান করতে হয়। মন্দিরটার বেড়ার কাছে এসে নিতাই খুঁড়ো বেড়া ভেঙে একটা লাঠি হাতে নেয়। সামনে জঙ্গল, তাই হাতে একটা লাঠি থাকা দরকার। আবার রামুর নাম ধরে জোরে ডাকলো নিতাই খুঁড়ো। আর ঠিক সেই সময় নিতাই খুঁড়ো অনুভব করলো তার ঠিক পিছন দিকে একটা বরফের মতো ঠান্ডা হাওয়ার গোলা তাকে অল্প ধাক্কা দিয়ে চলে গেল। চকিতে পিছন ফিরে তাকালো খুঁড়ো। হাতে সামান্য আলোর উৎসটা সামনের দিকে তুলে দেখার চেষ্টা করল। না, কেউ কোথাও নেই। তাহলে মনের ভুল হবে হয়তো, এই ভেবে খুঁড়ো আবার রামুর নাম ধরে ডাকতে যাবে, ঠিক সেই সময় জঙ্গলের দিক থেকে একটা ডাক তার কানে এলো। গরুর ডাক। এই ডাক তার চেনা। চেঁচাতে চেঁচাতে খুঁড়ো হিতাহিত জ্ঞান শূন্য হয়ে দৌড়ে গেল জঙ্গলের দিকে। কিন্তু এ কি, রামু কোথায়? কিচ্ছু যে নেই সেখানে। আবার ডাক শোনা গেল এবারে জঙ্গলের আরো একটু ভিতর দিকে। খুঁড়ো আবার সেদিকে ছুটল, কিন্তু কই, সেখানে তো কেউ নেই। আবার ডাক শোনা গেল, কিন্তু আর সেদিকে দৌড়ল না। সেদিকে ফিরে দাঁড়িয়ে হাতের হ্যারিকেনটা একটু উপরে তুলে দেখল। সাথে সাথে উল্টো দিক থেকে আবার শোনা গেল রামুর ডাক। এবার একটু ভয় ভয় করতে শুরু করলো নিতাই খুঁড়ো। গলার স্বরটা একটু একটু করে কেউ যেন টিপে ধরছে। সেই শীতল হাওয়ার ধাক্কা আবার লাগতে শুরু করেছে নিতাই খুঁড়োর সারাটা শরীরে। বৃদ্ধের পা দুটোও যেন কেউ বরফ দিয়ে জমিয়ে দিয়েছে। তার কানে আসছে শয়ে শয়ে রামুর ডাক, যেন 100টা রামু তাকে গোল করে ঘিরে অনবরত ডেকেই চলেছে। জঙ্গলের মধ্যে হঠাৎ জন্ম নিল একটা প্রচণ্ড ঝড়। বৃদ্ধ নিতাই খুঁড়ো আর সহ্য করতে পারল না, জ্ঞান হারিয়ে ধপ করে পড়ে গেল মাটিতে। হাতের হ্যারিকেনটা পড়ল পাশেই। পলকে স্তব্ধ হয়ে গেল সমস্ত জঙ্গলটা। একটা গাছের পাতাও নড়ছে না তার। গোটা জঙ্গলের গলাটা কেউ যেন চেপে তার আওয়াজ থামিয়ে দিয়েছে। রামুর গলার আওয়াজ, ঝিঁঝির ডাক সব থেমে গেছে পলকেই। একটা অসহ্য নিস্তব্ধতা বিশাল অজগরের মারণ প্যাঁচের মতো চেপে ধরল গোটা জায়গাটা চারিদিক থেকে। আজ যে ঘটনাটা আপনাদের শোনাতে চলেছি সেটা বিশ্বাস করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে যদি চান তাহলে খোঁজ নিয়ে গিয়ে উপস্থিত হতে পারেন সেই নির্জন জঙ্গলাকীর্ণ নিতাই করে, সেই ভাঙা কালী মন্দির, অর্ধেক ভাঙা বেড়া, জরাজীর্ণ জমিদার বাড়ি, সবই একই রকমভাবেই দাঁড়িয়ে রয়েছে। তার সাথে রয়েছে সে নতুন কোনো শিকারের খোঁজে, অপেক্ষায় আছে তার সাথে করা বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নেওয়ার। তাহলে সত্যতা যাচাই করবেন না? চলুন তাহলে ঘুরে আসা যাক সেই নিতাইগড় থেকে। শুনতে থাকুন আমাদের আজকের গল্প, লেখক সাগর ঘোষের কলমে নিতাইগড়ের বিভীষিকা। মোবাইলটা সুর করে বেজে উঠল। কিছুক্ষণ বাজার পর বন্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড পরে আবার বেজে উঠল সেটা। আবারও সম্পূর্ণ রিং হওয়ার পরেই বন্ধ হলো। এভাবে 2-3 বার রিং হওয়ার পরেই কলটা রিসিভ করলো। হ্যালো, হ্যাঁ স্যার, সরি স্যার, ভেরি সরি। আমি আসলে স্নানে গিয়েছিলাম। ইটস ওকে, বলছি তাড়াতাড়ি আমার বাড়ি চলে এসো, এখানেই লাঞ্চ করে নেবে এখন। আজকে মানে হঠাৎ স্যার আরে এত কথা ফোনে বলা সম্ভব নয়। আমার বাড়ি চলে এসো,
জানি আজ হলিডে, বাট শ্রীকান্ত, ইটস আর্জেন্ট। চলে এসো আমার বাড়ি। আমি সঞ্জয় আর নীলকেও বলে দিয়েছি, ওরা আর কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবে। তুমিও চলে এসো। রাখছি। ফোনটা এবার টেবিলে রেখে দিয়ে বাংলার 5-এর মতো মুখ করে দাঁড়িয়ে রইল শ্রীকান্ত। দে, সপ্তাহে একদিন ছুটি, সেটাও ছাড়বে না। কিন্তু কি আর করা যাবে, বসের তলব। তামিল না করলে আবার চাকরিতে টানও পড়তে পারে। অগত্যা একটা ফুল প্যান্ট আর একটা টি শার্ট গলিয়ে ঘর থেকে বেরোলো শ্রীকান্ত। হ্যাঁ রে, খেতে দেবো এখন। কোথায় বেরোচ্ছিস? আর বলো না, বস ফোন করেছিল, বললেন এক্ষুনি তার বাড়ি চলে যেতে, খুব আর্জেন্ট। সেখানেই যাচ্ছি। তা দুমুঠো খেয়ে যা। না, আর খাবো না। স্যার বললেন তার বাড়ি গিয়ে লাঞ্চ করতে। কথাগুলো বলে গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে গেল শ্রীকান্ত। আজ বাড়িতে ভেটকি মাছের পাতুরি বানিয়েছে মা, সাথে খাসির মাংস। শ্রীকান্তের মুখে সেসবের গন্ধে জল আসছিল বারবার। সে জানে বসের বাড়িতেও ভালোই খাওয়া দাওয়া হবে, কিন্তু মায়ের হাতের রান্নায় একটা ব্যাপার আছে। কিন্তু ওই যে চাকরির ব্যাপার, তাই সব মোহ মায়া ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে গাড়ির পাল্লা খুলে ড্রাইভিং সিটে বসে গাড়িতে স্টার্ট দিল। শ্রীকান্ত সেন বেহালার ছেলে, একটা বিল্ডিং ডেভেলপমেন্ট কোম্পানির একজন উচ্চপদস্থ কর্মচারী। বয়স সবে 30-এর গণ্ডি পেরিয়েছে। হাসি খুশি মিশুকে ধরনের ছেলে সে। বিয়ে এখনো করেনি, তবে কয়েক মাসের মধ্যেই আশীর্বাদ তার ঐশীর সাথে। সেই স্কুল জীবন থেকে প্রেম তাদের। দুজনেই জীবনে প্রতিষ্ঠিত হয়ে তারপর বিয়ে করতে চেয়েছিল, তাই বিয়েতে দেরি। নইলে শ্রীকান্তের বাড়ির আর্থিক অবস্থা বেশ ভালো। তার বাবা একজন নামকরা হার্ট স্পেশালিস্ট ছিলেন। জীবনে আয় করেছেন প্রচুর। মাও শহরের বেশ নামি একটা হাই স্কুলের হেড মিস্ট্রেস ছিলেন। বর্তমানে তারা দুজনেই কর্মজীবন থেকে অবসর নিয়েছে। বাবা চেয়েছিলেন আরো কিছুদিন কাজ করতে, তবে শ্রীকান্ত আর তা করতে দেয়নি। তার আয়ও খারাপ নয়। নিজের পরিশ্রম আর পারদর্শিতা দিয়ে বসেরও নজর কেড়েছে সে। বস জয়দেব ভট্ট খুব স্নেহ আর বিশ্বাস করেন তাকে। কিন্তু এই ছুটির দিন বসের তলব তামিল করতে গিয়ে মায়ের হাতে যে পরমান্নটা মিস হলো, সেটার জন্য বেজায় বিরক্ত সে। মিস্টার ভট্ট থাকেন নিউ টাউনে। প্রায় 1 ঘন্টা গাড়ি চালিয়ে যখন শ্রীকান্ত সেখানে পৌঁছল, সে দেখল সেখানে নীল আর সঞ্জয় আগেই এসে গেছে। এই নীল, সঞ্জয় আর শ্রীকান্ত হচ্ছে কোম্পানির সেরা 3 কর্মচারী। 3 জনের মধ্যে বন্ধুত্বও তারিফ করার মতো। অফিসে বাকিরা তাদের নাম দিয়েছে 3 মাস্কেটিয়ার্স। শ্রীকান্ত গিয়ে উপস্থিত হতেই মিস্টার ভট্ট সকলকে লাঞ্চ টেবিলে নিয়ে গেলেন। খেতে খেতেই কথা শুরু হলো তাদের। পরদিন সকালে গ্রামের লোকজন ভিড় করল দক্ষিণের জঙ্গলে। শম্ভু থোপার ছোট ছেলেটা সকালে জঙ্গলে গিয়েছিল কাঠ পাতা কুড়োতে, কিন্তু কাঠের জায়গায় সে ছুটে বাড়ি ফেরে খালি হাতে। তার মুখে চোখে তখন আতঙ্কের কালো ছাপ। ছেলেটা এতটাই ভয় পেয়েছিল যে সে কথাও বলতে পারছিল না। তার অবস্থা দেখে বাড়ির লোকজন প্রথমে তাকে শান্ত করে, তারপর তার কাছে কি হয়েছে জানতে চাইলে সে সবটা জানায়। সকালে রোজই সে কাঠ আনতে যায়। আজও তেমনই গিয়েছিল সে। কালী মন্দিরটা পিছনে ফেলে জঙ্গলে ঢুকে কিছুক্ষণ খুঁজেও যখন সে কাঠ পায় না, তখন সে কাঠের সন্ধানে জঙ্গলের আরও কিছুটা ভেতরে যায়। রাতে কেউ এদিকে না এলেও সকালে গ্রামের অনেকেই আসে এই জঙ্গলে কাঠের খোঁজে। কাঠ কুড়োতে কুড়োতেই একটা বেশ বড় মাপের ঝোপের আড়ালে সে কিছু একটা দেখতে পায়। কৌতূহলী হয়ে সেই ঝোপের কাছে যেতেই সে ভয়ে আড়ষ্ট হয়ে যায়। ভয়ে জ্ঞান শূন্য হয়ে সাথে সাথে সেখান থেকে দৌড় লাগায়। ঝোপের কাছে যেতেই সে বুঝতে পারে জিনিসটা আসলে একটা রক্তাক্ত হাত। এরপর আরও একটু এগিয়ে যেতেই সে দেখে একটা মৃতদেহ পড়ে আছে সেখানে। মৃতদেহের শরীর ছিন্ন বিচ্ছিন্ন।
বিভিন্ন জায়গা থেকে খাবলানো মাংস, হাড় বেরিয়ে গেছে বুকের কাছটা, মুন্ডুটা নেই দেহে, সেটা পড়ে আছে মৃতের দেহ থেকে বেশ কিছুটা দূরে। সেটাও মাথার ডান দিক থেকে বাঁ দিক বরাবর কোনাকুনি 2 টুকরো করা। আর দেহের বুকের কাছে একটা বিশাল গর্ত। আর দেহ থেকে কিছু দূরে পড়ে আছে একটা সাদা গরুর আধ খাওয়া দেহ। ব্যক্তিকে সেটা দেখার মতো সাহস বাচ্চা ছেলেটার ছিল না। সে দৌড়ে বাড়ি গিয়ে সবটা জানায় বাড়ির লোককে। তারা আবারও লোকজন নিয়ে জঙ্গলে যায়। বাচ্চাটার ভয় পাওয়া স্বাভাবিক, কারণ সেখানে পৌঁছে গাঁয়ের জোয়ান তাগড়াই পুরুষ মানুষগুলোরও পিলে চমকে গিয়েছিল। বেশ কয়েকজন বয়স্ক ছিল সেই দলে। তাদের মধ্যে কয়েকজন তো ভিড়মি খেলেন সেই ভয়ঙ্কর রক্ত জল করা দৃশ্য দেখে। বাচ্চারা যারা গিয়েছিল তারা দৌড়ে পালিয়েছিল। শুধু শম্ভু তার ছোট ছেলেটাকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল। আর বাচ্চাটা তার বাবার বুকে মুখ লুকিয়ে কাঁদছিল তখনও। গাঁয়ের জমিদার বাড়িতে খবর গেল। জমিদার বাবু ষষ্ঠীচরণ দত্ত অত্যন্ত প্রজাবৎসল মানুষ। তাঁর কানে খবরটা যেতেই তিনি তাঁর 2 ছেলে অর্ঘেন্দ্র আর রাজেন্দ্রকে আর কিছু লোক লস্কর নিয়ে গিয়ে উপস্থিত হন দক্ষিণের জঙ্গলে। ঘটনাস্থলে পৌঁছে সবটা দেখে জমিদার বাবুও কেঁপে ওঠেন ভয়ে। জমিদার বাবু পৌঁছানোর আগেই মৃত ব্যক্তিকে শনাক্ত করে ফেলেছিল গাঁয়ের বাকিরা। মৃতদেহটা গাঁয়ের গয়লা নিতাই খুড়োর। রামহরিও সেখানে ছিল। জমিদার বাবুকে সে আগের দিনের সমস্ত ঘটনাটাই জানায়। সব শুনে আর দেখে জমিদার বাবুর একবার মনে হয়েছিল যে কাজটা বাঘের, কিন্তু পরক্ষণেই তিনি ভেবে দেখেছেন বাঘ অমনভাবে মুন্ডু ধর থেকে আলাদা করবে না, আর করলেও অমনভাবে কোনাকুনি 2 ভাগে ভাগ করবে কি করে। ব্যাপারটা 50 ঊর্ধ্ব জমিদার বাবু ঠিক করে বুঝতে পারছিলেন না, কিন্তু গ্রামবাসীকে তো কিছু একটা বলতে হবে। এই ভেবে তিনি কাজটা কোনো বন্য জন্তুর বলেই ঠিক করেন। সেটাই জানান গ্রামবাসীকে। এরপর তিনি তাঁর লোকদের মৃতদেহাংশগুলো এক জায়গায় করে সৎকার করার আদেশ দেন, আর বাকিদের একটু সাবধান থাকতে বলেন। রাতে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করেন। এরপর নিজেই 2 ছেলেকে আর বেশ কিছু চিন্তা নিয়ে ফিরে যান বাড়িতে। গাঁয়ের লোকেরাও জমিদার বাবুর কথা শুনে সেখান থেকে এক এক করে চলে যায় বটে, তবে তাদের মনেও একটা খটকা রয়ে গেল। জমিদার বাবু বাড়িতে ফিরে সবার আগে নিজের সেপাই আর লেঠেলদের নিয়ে একটা দল বানিয়ে গাঁ পাহারার ব্যবস্থা করেন। এরপর গ্রামে ঢেড়া পিটিয়ে দিলেন যে গাঁয়ের দক্ষিণের বনে কোনো হিংস্র বন্যপ্রাণীর আগমন ঘটেছে। সকলে যেন সাবধানে থাকে। সন্ধে হলেই যেন বাড়ি ঢোকে, আর বাইরে যাওয়ার একান্ত দরকার না থাকলে কেউ যেন একা না বের হয়। কাজটা বন্যপ্রাণীর বলে মনে করলেও জমিদার বাবুর বারবার কেমন যেন একটা খটকা লাগছে। ওর মাথার ব্যাপারটা ছাড়াও একটা ব্যাপার আছে, নিতাই খুড়োর বুকের কাছের গর্তটা। জমিদার বাবু ভালো করে দেখেছিলেন, ঠিক হৃৎপিণ্ডের জায়গাতেই গর্তটা ছিল। হৃদয়টা তো সেখানে ছিল না। বাঘ বা অন্য কোনো বন্যপ্রাণী কি এমনটা করে? প্রশ্নটা বারবার জমিদার বাবুর মনে ধাক্কা দিয়ে চলল। চিন্তাগুলোকে দূর করতে জমিদার বাবু এবার বাধ্য হয়ে মন দিলেন জমিদারির হিসেবের খাতায়। হাতের কবজিতে থাকা রেডিয়াম ডায়ালটার দিকে তাকালো শ্রীকান্ত। রাত 9টা বেজে 44 মিনিট হয়েছে। চারিদিক একেবারে চুপচাপ। নিরেট ঘন অন্ধকার চাপটে রয়েছে চারিদিক থেকে। ঝিঁঝির সম্মোহনী ডাকে মাথা ধরে যাচ্ছে শ্রীকান্তের। ছোট থেকেই শহুরে শোরগোলের মধ্যে বড় হয়ে ওঠা শ্রীকান্তের এই অসহ্যকর নিস্তব্ধতার মাঝে তার যেন দম বন্ধ হয়ে আসছে। ইচ্ছে হচ্ছে ছুটে চলে যেতে শহুরে জনসমুদ্রের মাঝে। আগের দিন মিস্টার ভট্ট বাড়িতে লাঞ্চের সময় তিনি জানালেন যে সুন্দরবনের কাছে কোনো একটা জায়গা বেশ কিছু বছর ধরে পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। সেই জায়গাটার ওপরে এবারে সরকারের নজর পড়েছে। জায়গাটা সুন্দরবনের কাছে হওয়ায় জায়গাটা বেশ ভালো পর্যটন কেন্দ্র হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। সেই টেন্ডারটাই এসেছে তাদের কোম্পানির হাতে।
সঞ্জয়, নীল আর শ্রীকান্ত বসের কাছের লোক হওয়ার সাথে কোম্পানির বেস্ট কর্মচারীও বটে। সেই কারণে তিনি ওদের 3 জনের হাতেই দায়িত্বটা দিয়েছেন। সেই জন্য সাইট দেখা, মাপযোগ করার জন্য শ্রীকান্ত, নীল আর সঞ্জয় মোট 10 জনের একটা দল নিয়ে এসেছে এই জঙ্গলাকীর্ণ পরিত্যক্ত জায়গাটায়। জায়গাটার নাম নিতাইগড়, তবে সে প্রায় বছর 40 আগের ঘটনা। এখন এই জায়গাটা একেবারে পরিত্যক্ত। এখন জঙ্গলি আগাছা, বিশাল বিশাল গাছ আর বেশ কিছু সরীসৃপের আস্তানা এই জায়গায়। নীল আর সঞ্জয়ের সাথে কথা বলতে গিয়েছিল শ্রীকান্ত, কিন্তু তারা ইতিমধ্যেই সুরাপানে ব্যস্ত হয়ে পড়েছে। শুধু তাই নয়, দুজনেরই চোখে বেশ রং ধরেছে। 2 মাতালের অহেতুক বকবকানিও শুনতে ইচ্ছা হয়নি শ্রীকান্তের। তাই সে উঠে এসে বসেছে তাঁবুর বাইরে একটা পাথরের ওপর। জায়গা পুরোটাই নিরেট অন্ধকার। আলো বলতে শ্রীকান্তদের গোটা 4 তাঁবুর ভেতরে থাকা এমার্জেন্সি লাইট আর তাঁবুর বাইরে বড় করে জ্বালানো ক্যাম্প ফায়ারের দুলন্ত আলোক রশ্মি। ভয়ডর বলে কিছু কোনো কালেই শ্রীকান্তের ছিল না, আর এখনও নেই। তাই অন্ধকারে তার ভয় পাচ্ছে না। তাই ক্যাম্প ফায়ারের আলোর বৃত্তর ভেতরেই একটা পাথরের উপর বসে একটা সিগারেট ধরালো সে। বুক পকেট থেকে মোবাইলটা বের করে সেটা অন করে একটা কল করতে গেল। কলটা করতে গিয়েছিল ঐশীকে। সারাটা দিন মেয়েটার সাথে একবারও কথা হয়নি, কিন্তু কলটা করতে গিয়ে আরও বিরক্ত হলো শ্রীকান্ত। নেটওয়ার্কের ছিঁটে ফোটাও যে নেই। অগত্যা মোবাইল পকেটে ঢুকিয়ে আবার সিগারেটে টান দিতে লাগলো সে। মিনিট 10 কি 15 বসে থাকার পরে সেখানে বসে থাকতেও ইচ্ছে হলো না তার। প্রায় 5 দিনের কাজ কি করে যে এখনো 4টে দিন সে কাটাবে সেটাই ভেবে পাচ্ছে না। উঠে দাঁড়িয়ে নিজের টেন্টের উদ্দেশ্যে পা বাড়ালো সে। ঠিক সেই সময় শ্রীকান্তের হঠাৎ মনে হলো একটা ঠান্ডা হাওয়ার স্রোত যেন তাকে পিছন থেকে অল্প ছোঁয়া দিয়ে চলে গেল অন্যদিকে। বরফের মতো ঠান্ডা। তার সাথে কেউ ফিস ফিস করে কিছু বলে গেল না? পিছন ফেরে শ্রীকান্ত, কিন্তু ক্যাম্প ফায়ারের আলো যতটা জায়গা আলোকিত করেছে তার মধ্যে তো কোথাও কিচ্ছু নেই। মনে মনে সে ভাবল, বনে জঙ্গলে এমনটা হয়েই থাকে। চারিদিকে রকমারি শব্দের মধ্যে এমনটা মনে হওয়া অস্বাভাবিক কিছু নয়। নিজের মনকে শান্ত করে আবার পিছন ফিরে নিজের তাঁবুর দিকে পা বাড়াতেই আবার শ্রীকান্তের মনে হলো তাকে পিছন থেকে একটা হিমশীতল ছোঁয়া অল্প ধাক্কা দিয়ে চলে গেল। সাথে আবারও সেই ফিসফিসের স্বর। তবে এবারে শ্রীকান্ত কয়েকটা কথা ভালো করে শুনতে পেয়েছে। ফিসফিসে গলায় বলছিল, মরবে মরবে, সব কাটা মরবে, তোর প্রতিশোধ আমি নেবই। না, এই অসহ্যকর জায়গাটায় থেকে থেকে দেখছি একদিনেই মাথাটার 12টা বেজে যাচ্ছে। সুস্থ মস্তিষ্কে বাড়ি ফিরতে পারলে হয়। কথাটা বিড়বিড় করে বলে একটা বড় দীর্ঘশ্বাস ছেড়ে শ্রীকান্ত এবার এগিয়ে গেল তার তাঁবুর দিকে। কিন্তু যেতে যেতে যদি একবার সে পিছন ফিরে দেখত তাহলে দেখতে পেত ক্যাম্প ফায়ারের আলোর বলয় ঠিক যে জায়গায় গিয়ে মিশে যাচ্ছে অন্ধকারের বুকে, সেই আলো আধারিতে ধীরে ধীরে রূপ নিচ্ছে একটা কালো অবয়ব। আলোর ছিটে ফোঁটা তার শরীরে লেগে যেটুকু দৃশ্যমান করছে তা দেখে যে কেউ বলে দেবে সেই অবয়ব এই জগতের কারো হতে পারে না। কুচকুচে কালো তার শরীর, বিভিন্ন জায়গা থেকে খসে পড়ছে পচা গলা মাংস। হাড় দেখা যাচ্ছে সেসব জায়গার। পেটের কাছটায় একটা বিশাল গহ্বর, সেখান থেকে ঝুলছে পচে যাওয়া নাড়ি ভুঁড়ি। পলকেই যেমন আচমকা দৃশ্যমান হয়েছিল সেই অবয়ব আবার উধাও হয়ে গেল, মিশে গেল ঘন অন্ধকারে। বাতাসে ভেসে এলো একটা ফিসফিসে কিন্তু রাগান্বিত কণ্ঠস্বর। কাউকে বাঁচতে দেব না, সব কটাকেই খাব। আমার মৃত্যুর প্রতিশোধ আমি নেবই, কেউ বাঁচতে দেব না। নিতাই খুড়োর বিভৎস মৃতদেহ পাওয়ার পর কেটে গেছে 2 দিন।
আর এই দুদিনে গ্রামবাসীর মনের মধ্যে থাকা ভয় আর তীব্র আতঙ্ক বেড়েছে কয়েক গুণ বেশি। দুদিনেই পাওয়া গেছে আরও 6টা মৃতদেহ। একই রকমের বিভৎসতা মাখা ছিল সেই সব মৃতদেহতে। শরীরের বিভিন্ন জায়গা থেকে খাবলে তুলে নেওয়া হয়েছে মাংস, দেহ থেকে ছিঁড়ে তুলে নেওয়া হয়েছে প্রত্যেকের মুন্ডু। সেই মুন্ডুও একই রকমভাবে 2 ভাগে ভাগ করা। তার ভিতর থেকে বেরিয়ে জমাট বেঁধে গেছে ঘিলু আর রক্ত। আর সেই বুকের কাছে একটা বিশাল গর্ত। কেউ যেন খুপলে মাংস হাড়ের সাথে হৃদয়টাকে টেনে তুলে নিয়েছে। ব্যাপারটা এবারে গোটা নিতাইগড়কে একটা স্বচ্ছ চাদরে চেপে ধরেছে। গ্রামের হাওয়াও কেমন যেন ভারী হয়ে গেছে এই কদিনে। গরু ছাগল নিয়ে রাখালরা বেরোলেও দল বেঁধে থাকতো তারা। গোধূলি নামার আগেই তারা ফিরে আসে বাড়িতে। মায়েরা দ্বিগুণভাবে আগলে রাখতে লাগল তাদের সন্তানদের। বাড়ির পুরুষেরাও মাঠের কাজ সেরে বাড়ি ফিরে আসতে লাগলো সূর্য ডোবার আগেই। জমিদার বাবুও হাত গুটিয়ে বসে থাকেননি, প্রহরীর সংখ্যা বাড়িয়েছেন। গোটা গ্রামে তারা রাত দিন পাহারা দিচ্ছে, কিন্তু তারপরেও 2 দিনে 6টা দেহ পাওয়া গেছে। তাই জমিদার বাবু এবারে একটু কড়া পদক্ষেপ নিচ্ছেন। প্রহরীদের হাতে লাঠি ছাড়াও তিনি দিয়েছেন ধারালো অস্ত্র। আদেশ দিয়েছেন তেমন কোনো হিংস্র জন্তু দেখা দিলে তাকে যেন সাথে সাথে মারার ব্যবস্থা করা হয়। রতন জমিদার বাবুরও তৈরি করা সশস্ত্র দলেরই একজন। সাহস আর গায়ের জোরের জন্য আশেপাশের গোটা 3 গাঁয়ের মধ্যে তার বেশ নাম ডাক আছে। লাঠি চালানোতেও তার জুড়ি মেলা ভার। জমিদার বাবু বেশ বড় দল বানিয়েছেন। সেই দলের মধ্যেই আরও কয়েকটা দল ভাগ হয়ে গোটা গ্রামটার বিভিন্ন জায়গায় পাহারা দেয়। রতনদের দলে আছে মোট 5 জন। রতনই সেই দলের নেতা। আজ তারা পাহারা দিচ্ছে গাঁয়ের দক্ষিণের দিকের জঙ্গলটার কাছে। এই জঙ্গলেই পাওয়া গেছে 7টা বিভৎস মৃতদেহ। রতন এসেছিল জঙ্গলের দিকে, প্রকৃতির ডাকে সাড়া দিতেই এসেছিল। এছাড়া এই দিকটা একবার দেখেও নিল সে। তার দল আছে কাছেই কালী মন্দিরটার বেড়ার কাছে। তাদেরকেও রতন একবার এই দিকটা দেখে আসতে বলেছিল, কিন্তু তারা কেউ ভয়ে আসেনি। তাদের সাহসিকতাকে ঠাট্টা করে রতন একাই হাতে একটা বল্লম আর হ্যারিকেন নিয়ে এসেছিল এদিকটায়। শৌচকর্ম সেরে রতন আবার নিজের দলের কাছে যাওয়ার জন্য পা বাড়াতেই জঙ্গলের দিক থেকে গোটা 4 পুরুষ মানুষের একটা সম্মিলিত যন্ত্রণাময় আর্তনাদ ভেসে এলো তার কানে। থমকে দাঁড়িয়ে পড়ল রতন। চকিতে একবার ফিরল জঙ্গলের দিকে। তারপর কি মনে হতে সে দৌড়ে গেল কালী মন্দিরের কাছে। কিন্তু সেখানে তার দলের বাকি 4 জনের একজনও নেই। আবার সেই সম্মিলিত আর্তনাদ। আর এক বিন্দুও সময় নষ্ট না করে রতন এবার তার হাতের বল্লমটা চেপে ধরে দৌড় দিল সেই আর্তনাদের উৎসর দিকে। জঙ্গলের ভিতর গিয়ে বেশ কয়েকবার সে দলের বাকিদের নাম নিয়ে চেঁচিয়ে ডাকল, খোকন, মঙ্গল, নরেন, বিশু, কোথায় গেলি রে তোরা? আরে কোথায় তোরা? কিন্তু কোনো সাড়া শব্দ নেই। আরো কয়েকবার চেঁচিয়ে ডেকেও যখন রতন কোনো সাড়া পেল না, তখন সে হ্যারিকেনটা উঁচিয়ে এক পা করে এগোতে থাকল। ভয় ডর কেমন জিনিস তা রতনের জানা নেই, কিন্তু আজ এই প্রথমবারের জন্য তার শরীরটা কেমন যেন ভারী ভারী লাগছে। মনে হচ্ছে পায়ের জোর ধীরে ধীরে অবলুপ্ত হচ্ছে। হৃদস্পন্দনের গতি বেড়েছে অনেকক্ষণ আগেই, আর থেকে থেকে শরীরে কেমন যেন একটা শিহরণ খেলে যাচ্ছে তার। তবে কি একেই ভয় বলে? ভাবতে ভাবতে এগোচ্ছিল রতন। জঙ্গলের বেশ অনেকটাই ভিতরে চলে এসেছিল সে। আবার একটা জোরালো চিৎকার ভেসে এলো তার কানে। তবে এই চিৎকার কোনো মানুষের নয়। ডোরাকাটার ডাক রতন চেনে। শুধু তাই নয়, একবার ডোরাকাটার সাথে লড়াইও করেছে সে। তার চিহ্ন তার কাঁধে পিঠে আছে। এই চিৎকার বাঘের হতেই পারে না। রতন আবার থমকে দাঁড়ালো। গায়ের শিহরণ এখন অনেকটা বেড়েছে। আবার চারিদিকে নীরবতা ছাপিয়ে ভেসে এলো সেই চিৎকার।
শুনলে মনে হয় নরকের কোনো ভয়াল ভয়ঙ্কর প্রাণী প্রচণ্ড আক্রোশে চিৎকার করে চলেছে। চিৎকার শুনে পায়ের সমস্ত জোর একেবারে হারিয়ে গেল। ফিরে যাওয়ার মতো ক্ষমতা আর নেই। এক জায়গায় থম মেরে দাঁড়িয়ে পড়ে সে। নিরেট নীরবতা আবার চেপে ধরে জায়গাটাকে। ঠিক এমন সময় খুব কাছেই একটা শব্দ পেল সে, কিছু চিবিয়ে খাওয়ার শব্দ সেটা। নিজের চোখ দুটো এবার বন্ধ করল রতন। না, ভয়ের কাছে হার মেনে নেওয়া রতনের মতো ছেলেকে মানায় না। মনে নতুন করে সাহস সঞ্চার করল সে। চিবিয়ে খাওয়ার শব্দ এখনো বেশ ভালোভাবেই কানে আসছে তার। সেই শব্দ যেদিক থেকে আসছে সেদিকে ধীর পায়ে এগিয়ে গেল সে। হাতের হ্যারিকেন আর বল্লমটা আরো শক্ত করে চেপে ধরল। শব্দটা আসছে সামনে একটা বড় ঝোপের ঠিক পেছন থেকে। চারিদিকের পরিবেশ এই কিছুক্ষণেই অস্বাভাবিক রকমের ভারী হয়ে উঠেছে। ঝোপের কাছাকাছি গিয়ে সেই ঝোপের আড়ালে গা লুকিয়ে বসল কিছুক্ষণ রতন। এরপর ঝোপের পাশ থেকে হ্যারিকেনটা একটু বাড়িয়ে সে দেখল সামনের দিকে। সাথে সাথে রতনের সারাটা শরীর যেন একেবারে জমে গেল। মেরুদণ্ড ধরে প্রচণ্ড ঠান্ডা একটা স্রোত নেমে গেল। হৃৎপিণ্ডের গতি বেড়ে গেল কয়েক গুণ। ভয়ে ভয়ে চোখে সে দেখল ঝোপের ওপারে এদিক ওদিক পড়ে আছে 4টে দেহ। খোকন, মঙ্গল, বিশু আর নরেন। একজনেরও ধরে মুন্ডু নেই। কেউ যেন ছিঁড়ে তুলে নিয়েছে সেগুলো। আর 4টে দেহের মধ্যে একটার বুকের ওপর চেপে বসে আছে কিছু একটা। তার সারাটা শরীর অন্ধকারে মিশে আছে। ভয় অদ্ভুত একটা জিনিস। নিজের সাথে সে তীব্র কৌতূহল নিয়ে আসে। সেই কৌতূহলের বশবর্তী হয়ে রতন তার হ্যারিকেনটা আরও একটু তুলে দেখার চেষ্টা করল অবয়বটাকে। ঝোপের আড়াল থেকে একটু বেরিয়ে এলো সে। হ্যারিকেনের আলো গিয়ে পড়ল সেই অবয়বের উপর। রতনের মনে হলো তার হৃৎপিণ্ডটা এক্ষুনি বেরিয়ে আসবে মুখ দিয়ে। একটা কালো কুচকুচে জীব বসে আছে মৃতদেহের বুকের উপর। তার শরীরের বিভিন্ন জায়গা থেকে খসে পড়ছে মাংস। সেই জীবের মাথাটা কেমন যেন একটা, তবে তার মানুষের মতো দুটো হাত বা পা আছে, সেটা রতন বুঝতে পারল। পলকে এবার জীবটা বিশুর মৃতদেহ ছেড়ে এসে উপস্থিত হল রতনের সামনে। তার মুখ এখন হ্যারিকেনের আলোয় স্পষ্ট। সেই জীবের মাথাটা আড়াআড়িভাবে অর্ধেক করা। মুখের কোথায় কি আছে সেটা আর বোঝার কোনো উপায় নেই। মাথার ঘিলু আর রক্ত গড়িয়ে নেমে আসছে কাটা দিকটা থেকে। জীবটা ধারালো অস্বাভাবিক লম্বা দাঁতগুলো থেকে গড়িয়ে নামছে রক্ত। পেটের কাছটা ফাটানো। সেখান থেকে পেটের পচা গলা নাড়িভুঁড়ি বেড়ে এসেছে। আর জীবটার একটা চোখ জ্বলন্ত লাভার মতো ধকধক করে জ্বলছে। একটা চাপা আর্তনাদ করে ধপ করে মাটিতে বসে পড়ল রতন। হাতের হ্যারিকেনটা গিয়ে পড়ল পাশে। সে মাটিতে পড়ার সাথে সাথেই সেই জীবটা প্রচণ্ড একটা অষ্টহাসি করে উঠল। যেমন নারকীয় চিৎকার শুনে রতন এখানে এসেছিল ঠিক তেমনটাই। রতন কিছু বুঝে ওঠার আগেই জীবটা এবার প্রচণ্ড জোরে চেপে ধরল রতনের মাথার লম্বা চুল। টান দিতে লাগলো। রতনের যন্ত্রণায় প্রাণ বেরিয়ে যেতে চাইছে। গলা ফাটিয়ে একটা চিৎকার বেরিয়ে আসতে চাইল তার গলা থেকে, কিন্তু কেউ যেন তার গলা চেপে রেখেছে। একটুও শব্দ বেরোচ্ছে না সেখান থেকে। সারাটা শরীর তার অসাড় হয়ে গেছে, নিজেকে বাঁচাতেও পারছে না সে। কিছুক্ষণ টান দেওয়ার পর এবারে জীবটা আরো জোরে একটা অট্টহাসি করে উঠে আরেকটা টান দিল। সাথে সাথে একটা শব্দ করে রতনের দেহ থেকে মুন্ডুটা ছিঁড়ে উঠে গেল সেই জীবের হাতে। রতনের দেহটা দুবার কেঁপে থেমে গেল। জীবটা এবার মুন্ডুটা নিয়ে এলো তার মুখের কাছে। ছিন্ন মুন্ডুটা থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। জীবটা এবারে তার অস্বাভাবিক লম্বা ধারালো দাঁতগুলো ফাঁক করে বিশাল একটা হাঁ করে মুন্ডুটা এক কামড় বসালো। মরমর শব্দ করে মাথাটা ফেটে ঘিলু রক্ত চুইয়ে নামতে লাগলো তার দাঁতগুলো দিয়ে। আবার একটা প্রচণ্ড অট্টহাসিতে ফেটে পড়ল সেই জীব। একটাকেও ছাড়বো না, খাবো সব কটাকে।
টলমলো পায়ে তাঁবু থেকে বেরিয়ে পাশেই একটা বড় গাছের দিকে এগিয়ে গেল নীল। 3 দিনের কাজ হয়ে গেছে, আর 3 দিনে কাজ হয়েছে বেশ দ্রুত গতিতেই। পড়ে রইল 2 দিন, তার মধ্যে সব কাজ মিটে যাওয়ার কথা। তেমন আর চাপও নেই, তাই আজ মদটা একটু বেশি খেয়ে ফেলেছে সে। নেশাও ধরেছে বেশি, এতটাই যে এসে নিজের পা দুটো কোথায় ফেলছে সেটাও বুঝতে পারছে না ঠিক করে। এমনিতেই রাতের বেলা ক্যাম্প ফায়ার যেটুকু আলো ছড়াচ্ছে সেটুকুই যা দেখা যাচ্ছে, বাকিটা এমনিই আবছা। তার উপর নীলের দৃষ্টি এখন আরো ঘোলাটে। যা হোক করে সে গাছটার কাছে এসে দাঁড়ালো। প্রকৃতির ডাকে সাড়া দিতেই তার এখানে আসা। সেই কাজই করছিল নীল, আর মদের খেয়ালে গুনগুন করে কি একটা সুর করছিল শীষ দিয়ে। হঠাৎ নীলের মনে হলো কেউ তার কানের কাছে ফিস ফিস স্বরে বলছে, হাই, আরে হাই হাই। দূর শালা, এখন আর যাবো না। পারলে একটা মালের বোতল নিয়ে আয়, দাদা নিয়ে আয়। হাই, আমার কাছে আয় আয়। তবে এবারে ডাকের সাথে সাথে নীলের মনে হলো একটা হিমশীতল ভারী হাত এসে পড়ল তার কাঁধে। প্রচণ্ড নেশার ভিতরেও নীলের এবারে একটু ভয় ভয় করতে শুরু করলো। পিছন না ফিরে এবারে নীল নিজের হাতটা রাখল তার কাঁধে। হিমশীতল সেই স্পর্শ আবার অনুভব করল সে। এবারে আর থাকতে না পেরে পিছন ফিরল নীল, আর সাথে সাথে তার পিছনে থাকা জিনিসটা খপ করে চেপে ধরল নীলের গলাটা। নিজেকে সেই মৃত্যু বন্ধনী থেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করল নীল, কিন্তু সে পারল না। একটা সময় তার দেহ নিস্তেজ হয়ে গেল। চোখ বুজে আসার আগে নীল শুধু দেখল সেই জীবের মুখটা। আড়াআড়ি অর্ধেক হওয়া মুখটায় অস্বাভাবিক বিশাল বিশাল দাঁত। একটা চোখ লাল হয়ে ধপ ধপ করে জ্বলছে, যেন নরক থেকে উঠে এসেছে কোনো পিশাচ। একটা মাংস পচা কটু গন্ধ এসে ধাক্কা মারল নীলের নাকে। ভয়ে আতঙ্কে সে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা থেকে এতটুকুও শব্দ বেরোল না। ভয়াল জিভটা এবারে আচমকা নীলের মুন্ডুটা ধরে শরীরের উল্টো দিকে ঘুরিয়ে দিল। মট করে একটা শব্দ হল। নীলের দেহটা মুহূর্তে একেবারে স্থির হয়ে গেল। নারকীয় সেই জীব এবারে নীলের মৃতদেহটা নিয়ে ডুব দিল জঙ্গলের ঘন অন্ধকারে। জনশূন্য জঙ্গলে গোটা ব্যাপারটার সাক্ষী রইল শুধুমাত্র ক্যাম্প ফায়ারের দোদুল্যমান হলদেটে আলো আর জঙ্গলের নীড়ে নীরবতা। কেটে গেছে পুরো 2 সপ্তাহ। গোটা নিতাইগড়টা পরিণত হয়েছে একটা বিশাল শ্মশানে। হাতে গোনা আর মাত্র কয়েকটা ঘরে জীবন অবশিষ্ট রয়েছে। রতনদের মৃত্যুর পরেও কয়েকদিন প্রহরীরা পাহারা দিচ্ছিল, কিন্তু যেদিন একসাথে 12 জন প্রহরীর ছিন্ন ভিন্ন ভয়ঙ্কর মৃতদেহ পাওয়া যায়, তখন দিনের আলো নেভার আগেই প্রত্যেকে ঘরে ঢুকে দৌড় দিতে লাগল। মরে গেলেও কেউ বাড়ির বাইরে পা দিত না আর। কিন্তু এত কিছুর পরেও প্রতিদিন সূর্য ওঠার সাথে সাথে গ্রামে পাওয়া যেত একাধিক মৃতদেহ। শোনা যেতে লাগলো গভীর রাতে ঘরের লোক সকলের অজান্তেই বেরিয়ে যেত ঘর ছেড়ে, আর সে ফিরত না। গোটা গ্রামের একটা একটা করে মানুষ চলে গেছে অজানা কোনো মৃত্যুদূতের করাল গ্রাসে। একটা ভয়, আতঙ্ক, দুঃখ, হতাশা মেশানো পরিস্থিতি প্রকট হয়েছে গ্রামে। তার সাথে প্রকট হয়েছে একটা ভারী ভারী ভাব। আজ ভোরের আলো ফোটার সাথে সাথে কান্নার বন্যা এসেছে জমিদার বাড়িতে। জমিদার বাবুর 2 ছেলে, রাজেন্দ্র আর অর্ঘেন্দ্রর ছিন্ন বিচ্ছিন্ন রক্তাক্ত আধ খাওয়া দেহ দুটো পাওয়া গেল জমিদার বাড়ির সিংহদুয়ারের ঠিক সামনে। গোটা গ্রাম ভেঙে পড়েছে জমিদার বাড়ির সামনে। জমিদার বাবুর চোখের জল আর বাঁধ মানতে চাইছে না। জমিদার গিন্নি একেবারে পাথর হয়ে গেছেন। ভোরবেলা দৃশ্যটা দেখার সাথে সাথেই তিনি পাথরের মতো নির্জীব। তার চোখের জলও যেন বের হতে ভুলে গেছে। সেটাই স্বাভাবিক,
নিজের সন্তানদের অমন ভয়ানক মৃত্যু কোনো মা সহ্য করতে পারে না। এমনিতে জমিদার গিন্নি গ্রামের সবাইকে নিজের ছেলে মেয়ের মতোই দেখতেন। তাদের একজন একজন করে চলে যাওয়ার দুঃখে কষ্টে মানুষটা একটু একটু করে মৃতপ্রায় হয়ে গিয়েছিলেন। এবারে একেবারেই স্তব্ধ হয়ে গেলেন তিনি। গ্রামের জীবিত কয়েকজন পুরুষ মানুষ আর জমিদার বাবু তাঁর 2 ছেলের মৃতদেহ, বলা ভালো মৃতদেহাংশ নিয়ে শ্মশানে গেলেন। দাহ কাজ সেরে তাঁরা যখন বাড়ি ফিরলেন তখন বেলা কিছুটা বেড়েছে। বাড়ি ফিরে বাড়ির বেঁচে থাকা 2 জন কাজের লোককে বাকি শ্মশান যাত্রীদের খাওয়ার ব্যবস্থা করতে বলে সোজা চলে গেলেন নিজের ঘরে। জমিদার গিন্নি সেখানে নেই। তাকে নিয়ে গ্রামের মেয়ে বউরা আছে অন্দরমহলে। জমিদার বাবু তাকে আর ডাকলেন না, একেবারে গুম মেরে বসে রইলেন পালঙ্কের ওপর। তার পরম স্নেহের জন্মভূমি নিতাইগড়ের এই ভয়ঙ্কর ধ্বংস তিনি যে আর সহ্য করতে পারছেন না। ব্যাপারটা যে বন্য জন্তু ঘটিত নয়, বরং কোনো অপশক্তির কাজ, সেটা তিনি বুঝতে পেরেছেন রতনদের মৃত্যুর পরেই। কারণ একসাথে 5 জন বেশ স্বাস্থ্যবান পুরুষকে একটা বাঘের পক্ষে ধরাশায়ী করাটা মোটেও বিশ্বাসযোগ্য নয়। তাছাড়া 5 জনের মৃতদেহ অর্ধেক করে খাওয়া, বাঘের পক্ষে এমন করা কি সম্ভব? তার প্রত্যেকের হৃদয়গুলো অনুপস্থিত। ব্যাপারটা বোঝার পরেই তিনি আশেপাশের গাঁয়ের বেশ কয়েকজন নামি দাবি গুণীন তান্ত্রিকদের ডেকেছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। সব কজনেরই মৃতদেহ পাওয়া গেছে পরের দিন সকালে। শেষে দিন 5 আগে একজন তান্ত্রিক এসেছিলেন। তিনি রাত কাটাননি, এসেই চলে গেছিলেন। তবে যাওয়ার আগে শুধু বলে গিয়েছিলেন, তোরা পাপের ফল পাচ্ছিস, এখানে কেউ কিচ্ছু করতে পারবে না, আমিও কিছু করতে পারবো না। বাঁচতে চাইলে ছেড়ে দেই জায়গা, এখানে পাপের বাসা আছে। কি এমন পাপ আমরা করেছি বাবা, যার জন্য এই গোটা গ্রামটা শেষ হয়ে যাচ্ছে? তা আমি জানি না রে মা, তবে আমার মনে হয় তোরা কোনো পাপ করিসনি। অতীতের কোনো ভয়ঙ্কর পাপের শাস্তি পাচ্ছিস তোরা। কোনো ঘৃণ্য একটা পাপের জন্যই জন্ম হয়েছে এই অপশক্তির। এই গায়ের প্রতিটা জীবনই তার কাছে তার শত্রু। সবাইকে শেষ না করা পর্যন্ত সে বিরাম নেবে না। এ আবার কেমন অপশক্তি বাবা? তা আমি জানি না, তবে তাকে নিষ্ক্রিয় করার ক্ষমতা আমার নেই। কথা কটা বলেই হনহন করে সেখান থেকে বেরিয়ে গিয়েছিলেন। জমিদার বাবু আর জমিদার গিন্নি অবাকভাবে চুপ করে দাঁড়িয়েছিলেন। কিন্তু তান্ত্রিক যাই বলুন না কেন, হুট করে কি গ্রাম ছেড়ে চলে যাওয়া যায়? তারা চলে গেলেও বাকি লোকগুলোর কি হবে? কা পুরুষের মতো সবাইকে বিপদের মুখে রেখে গ্রাম ছেড়ে যাওয়া জমিদার বাবুর পক্ষে সম্ভব নয়। যা হবে সেটা সকলের সাথে একসাথে তিনি মোকাবিলা করবেন। তাতে মৃত্যু হলে তাই শ্রেয়, কিন্তু পালিয়ে তিনি যাবেন না। একাকী বসে এইসবই ভাবছিলেন জমিদার বাবু। হঠাৎ তাঁর কাঁধে কারোর হাতের স্পর্শ পেয়ে চমকে পিছনে ফিরলেন তিনি। একজন বৃদ্ধ ভদ্রলোক দাঁড়িয়ে আছেন সেখানে। তাঁর চোখে মুখে দুঃখ আর আতঙ্কের মিলিত একটা ছাপ। কাকাবাবু, আপনি আপনি এখানে কেন এসেছেন? আপনি চলে যান এখান থেকে। বৃদ্ধ হচ্ছেন জমিদার বাবুর ছোট কাকা বদ্রিকাচরণ দত্ত। বৃদ্ধের বয়স 80-র দৌড়। এখনো ভেঙে পড়েনি শরীরটা। তিনি এই 2 সপ্তাহ ছিলেন না নিতাইগড়ে, গিয়েছিলেন কাশী ভ্রমণে। ফিরেছেন কিছুক্ষণ আগে। গ্রামে ঢুকতেই তাঁর কানে আসে সমস্ত খবর। আমি সব শুনেছি। যার ভয় তুমি আমাকে এ কথা বলছো, আমি তার সম্পর্কে সবটাই জানি, কিন্তু আমি ভাবছি অন্য কথা। সে মুক্ত হলো কেমন করে? জমিদার বাবুর গলায় এবার বিস্ময় ফুটে উঠল। আপনি জানেন? হ্যাঁ জানি। তাহলে বলুন দয়া করে। বদ্রিকাচরণ বাবু এবারে জমিদার বাবুর সামনে বসে প্রচণ্ড গম্ভীর স্বরে বলতে শুরু করলেন। যে কথা বলছি সেটা
আমি জেনেছিলাম আমার ঠাকুরদা, মানে তোমার প্র ঠাকুরদা স্বর্গীয় শ্রীকান্ত চরণ দত্ত রায় বাহাদুরের কাছ থেকে। ঠাকুরদা ছিলেন মহাজ্ঞানী ব্যক্তি, সমস্ত বিষয়ে তার ছিল অগাধ জ্ঞান। আমাদের পারিবারিক ইতিহাস নিয়েও তিনি বিস্তর পড়াশোনা করতেন। জানোই তো আমার ছেলেবেলা থেকে পড়ার খুব নেশা, তাই ঠাকুরদা আমায় খুব ভালোবাসতেন। তখন যদিও আমি ছেলে মানুষ, তবু আমাকে আমাদের ওই পরিবারের ইতিহাস নিয়ে অনেক কিছু বলতেন। এমনই একদিন ঠাকুরদা আমাদের পরিবারের সেই কলঙ্কিত ইতিহাসের কথা জানান আমাকে। নিজের পরিবারের আভিজাত্যপূর্ণ ঐতিহ্যবাহী অতীতের ওপর নিশ্চয়ই তোমার দারুণ একটা গর্ব আছে। জমিদার বাবু কিছু বললেন না, শুধু অবাক নেত্রে দুবার ওপর নিচ ঘাড় নাড়ালেন। সেই দেখে এই মহা বিপদাপন্ন পরিস্থিতির মধ্যেও বদ্রিকা বাবু একটু শ্লেষের হাসি হেসে বললেন, সেটাই স্বাভাবিক, আমারও ছিল। ছেলেবেলায় ঠাকুরদার কাছে শোনার পরেও ছিল, কিন্তু বড় হয়ে নিজে সেসব পড়ে জেনে আমার সমস্ত গর্ব অহংকার ধুলোয় রূপান্তরিত হয়েছিল। তবে সেসব আমি কখনো কাউকে জানাইনি, কারণ সেটা আমাদের পরিবারের সুনামে দাগ ফেলত। কিন্তু আজ যে পরিস্থিতি উপস্থিত হয়েছে, তাতে তাতে তোমার সবটা জানা উচিত। সময়টা আজ থেকে প্রায় 250 বছর আগে, অর্থাৎ প্রায় 1722 সালের কোনো এক সময়। তখন এই নিতাইগড়ের কিছুই ছিল না, জায়গাটা জঙ্গলাকীর্ণ এলাকা ছিল। আমাদের জমিদারির তখনও পত্তন ঘটেনি। একটা হতদরিদ্র গোষ্ঠী থাকতো এই জায়গায়। আমাদের পূর্বপুরুষেরাও সেই গোষ্ঠীরই লোক ছিল। তবে গোষ্ঠীর প্রধান গোছের ছিল আমার পূর্বপুরুষেরা। গোষ্ঠীর প্রত্যেকেই না খুব সরল সাদাসিধে গোছের। কাঠ কেটে ওই অল্প বিস্তর চাষাবাদ করে মোটের ওপর এই গোষ্ঠীর দিন কাটত। এরই মধ্যে একদিন ঘটল ছন্দপতন। গোষ্ঠীর একটা ছোট মেয়ের ভয়ঙ্কর জ্বর আসে। একদিনের জ্বরেই সেই মেয়ে প্রায় মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে যায়। গোষ্ঠীর লোকজন দরিদ্র হলেও তাদের মধ্যে খুব ভালো বন্ধন ছিল। মেয়েটার জন্যেও সকলেই খুব উদ্বিগ্ন হয়ে উঠল, কিন্তু তাদের যে কিছুই করার নেই। বদ্যি ডাকলে তাকে পারিশ্রমিক দেওয়ার ক্ষমতাও যে কারণ নেই। ওষুধই বা আনবে কি করে? দুদিনের মধ্যেই মেয়েটা হৃদয়ের স্পন্দন থেমে গেল। দেহটা নিয়ে গোষ্ঠীর লোকেরা তাদের শ্মশানে যায় দেহটার সৎকার করতে। শ্মশানে গিয়ে তারা দেখতে পায় একজন তান্ত্রিক গোছের লোক সেই শ্মশানে এসে আস্থানা গেড়েছে। সেই তান্ত্রিকের রূপ ভয়ঙ্কর, পেঁচ কালো গাত্রবর্ণের সাথে অত্যন্ত কদাকার তার মুখ, তেমনি বিশাল দেহ ছিল তার। তাকে দেখলে হঠাৎ যে কোনো লোকেরই মুখ কেঁপে উঠত। তবে গোষ্ঠীর লোকেরা তার দিকে তেমন আমল তখন দিল না। নিজের কাজেই তারা মন দিয়েছিল। চিতা সাজানো শুরু করতেই সেই তান্ত্রিক কোনো কথা না বলে সোজা উঠে এসে মৃত মেয়েটার দেহ তুলে নিয়ে চলে গেল তার আসনের কাছে। সেখানে একটা ছোট মতো যজ্ঞ কুণ্ডে ধিকি ধিকি আগুন জ্বলছে। ঘটনাটার আকস্মিকতায় গোষ্ঠীর সকলে একটু হকচকিয়ে গেলেও কিছুক্ষণের মধ্যে তারা ধাতস্থ হয়ে তেড়ে যায় তান্ত্রিকের দিকে। তারা ভেবেছিল সেই তান্ত্রিক
মৃতদেহ নিয়ে সব সাধনা করবে। তারা যতক্ষণে সেই তান্ত্রিকের কাছে গেল ততক্ষণে সেই তান্ত্রিক তার কাজ শুরু করে দিয়েছে। যজ্ঞকুণ্ডের সামনে সেই মেয়ের মৃতদেহ শুইয়ে সে নিজের আসনে বসে পড়েছে। এরপরে সে তার অলৌকিক ক্ষমতায় নাকি বাঁচিয়ে তুলেছিল মেয়েটাকে। স্বাভাবিকভাবে এই ঘটনার পরে গোষ্ঠীর লোকেরা সেই তান্ত্রিককে ভগবানের চোখে দেখতে শুরু করে, তাকে নিয়ে যায় নিজেদের বসতি ক্ষেত্রে। তবে সেই তান্ত্রিক সেখানে না থেকে তাদের বসতি থেকে বেশ কিছুটা দূরে একটা কালী মন্দির স্থাপন করে সেখানেই থাকতে শুরু করে। নিজের সাধনা নিয়েই থাকতেন আর গোষ্ঠীর লোকের সাহায্য করতেন। শুনেছি সেই তান্ত্রিক নাকি অগাধ ধনরত্নের অধিকারী ছিলেন। গোষ্ঠীর লোকেদের সেই সব মাঝে মধ্যে দিয়ে সাহায্য করতেন। তান্ত্রিকের রূপ যতটা কদাকার ছিল, মনটা ছিল তার থেকে কয়েক গুণ সুন্দর। কিন্তু তান্ত্রিকের ওই ধনরত্নই হলো তার কাল, তার মৃত্যুর কারণ। এই পর্যন্ত বলে একটু থামলেন বদ্রিকাচরণ বাবু। এরপর নিজের মুখে একটা ঘৃণার ভাব ফুটিয়ে তুলে আবার বলতে শুরু করলেন, আমাদের কোনো এক ওই পূর্বপুরুষ তান্ত্রিকের এই ধনরত্ন দানটা সন্দেহের চোখে দেখতে শুরু। একদিন লুকিয়ে তান্ত্রিকের প্রতিষ্ঠিত সেই মন্দিরে যায় রাতের আধারে, লুকিয়ে নজর রাখে তান্ত্রিকের ওপর। এক সময় তিনি দেখেন তান্ত্রিকের কাছে থাকা গোটা 5 বড় বড় লাল কাপড়ের পুটলি ভর্তি শুধু ওই সোনা দানা দামি রত্ন। ব্যাপারটা দেখা মাত্র তার মাথায় খেলে গেল একটা দারুণ শয়তানি বুদ্ধি। বানিয়ে ফেললেন তান্ত্রিককে হত্যা করে তার সমস্ত ধনরত্ন আত্মসাৎ করার পরিকল্পনা। এদিকে তান্ত্রিক তখন কোনো একটা সাধনা করছিল। সেই সাধনার শেষ আহুতি দেওয়ার দিন ছিল পরের দিনই। একটা দুর্লভ ক্ষণ সে ঠিক করেছিল সিদ্ধি লাভের জন্য। পরের দিন ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তবে কোনো সাধারণ গ্রহণ নয়, এই রকম গ্রহণ আসে প্রতি 50 বছরে একবার। পরের দিন সেই সময় উপস্থিত হলো। মধ্যরাতে চাঁদকে তখন রাহু প্রায় সম্পূর্ণ গ্রাস করে সবে একটুখানি ছেড়েছে। সেখান থেকে দেখা যাচ্ছে হীরের মতো তীব্র আলোক রশ্মি। তান্ত্রিক নিজের শেষ আহুতি প্রদান করতে যাবে, আর ঠিক সেই সময় আমাদের পূর্বপুরুষ করেন সেই পাপ কাজটি। পেছন থেকে আক্রমণ করেন তান্ত্রিককে। বড় দায়ের আঘাতে দুচালা করে দেন সেই তান্ত্রিকের মাথা। মাথার রক্ত আর গিলুতে ভর্তি হয়ে যায় সেই মন্দিরের গর্ভগৃহ। তাতেও তিনি শান্ত হলেন না। তান্ত্রিকের ওপর শুরু করলেন হিলোপাথারি অস্ত্রাঘাত। শেষ আহুতি আর দেওয়া হয় না তান্ত্রিকের। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে সেই তান্ত্রিক অভিশাপ দিয়েই মরেছিল। সে বলেছিল, এই গ্রামের একজনকেও আমি বাঁচতে দেব না। যতদিন এ গায়ে প্রাণের অস্তিত্ব থাকবে ততদিন আমিও থাকব, সব কটাকেই শেষ করব। তবে সেসব দিকে আমাদের ওই পূর্বপুরুষের কোনো কান ছিল। তিনি ব্যস্ত ছিলেন ধনরত্ন লুটতে। সেই বিশ্বাসঘাতকতা করে লুণ্ঠিত অপার ধনরাশি দিয়েই তৈরি আমাদের পরিবারের এই সুবিশাল আভিজাত্যপূর্ণ ইতিহাস। যাই হোক, ধন সম্পদ লুট করে তান্ত্রিককে ওই মন্দিরেই মাটির তলায় পুঁতে দিয়ে ধনরত্ন নিয়ে চলে যান আমাদের পূর্বপুরুষ। সেই সময় কিছুই হয়নি। তবে প্রথম সমস্যা শুরু হয় সেই ঘটনার 50 বছর পরে। তখন আমাদের জমিদারির রমরমা অবস্থা। নিতাইগড়ে উপস্থিত হলো সেই দুর্লভ চন্দ্রগ্রহণ। জেগে ওঠে তান্ত্রিকের অতৃপ্ত আত্মা। নিতে শুরু করে তার প্রতিশোধ।
ছিঁড়ে খুঁড়ে খেতে থাকে গ্রামবাসীদের। সেই সময় জমিদার বাড়ির একজন কুলপুরোহিত ছিলেন, নাম কালীপদ ভট্টাচ। তার হাতে লেখা পুঁথি থেকেই এইসব আমি জেনেছি। তিনি ছিলেন একজন ঊর্ধ্বতন বামাচারী তান্ত্রিক। প্রেতের ব্যাপারটা তার কাছে পরিষ্কার হতেই তিনি নিজের ক্ষমতা বলে সেই প্রেতকে পুনরায় আটক করেন ওই মন্দিরেই। 5টি মন্ত্রপুত বাঁশের খোঁটা দিয়ে বেড়া দিয়ে দেন মন্দিরটা, কারণ মন্দির যদি ভেঙে ফেলা হয় তবে সেই তান্ত্রিকের প্রেতকে আটক করা সম্ভব হতো না। পুরোহিত মশাই বুঝেছিলেন শুধু আটক করলেই হবে না, তাকে শান্ত রাখতে হবে। তাই বেড়ার বাইরে থেকেই পুজোর প্রথা শুরু করেন। গ্রামের শেষে ওই কালী মন্দিরটা সেই কালী মন্দির। এতটা বলে থামলেন বদ্রিকাচরণবাবু। জমিদারবাবু হাঁ করে তাকিয়ে আছেন তাঁর দিকে। আমি ভাবছি এই বাঁধন ভাঙল কে? কিন্তু বাঁধনটা ভাঙতো কেমন করে? প্রাচীন পুঁথি মতে সেই মন্ত্রপুত 5 বাঁশের একটাও যদি এই গ্রামের কেউ তুলে ফেলে তাহলেই আবার জেগে উঠবে সেই প্রেত। আর তার সাথে পুরোহিত মশাই এও বলেছিলেন সেই তান্ত্রিক মৃত্যুর আগে গোটা গ্রামটা কি অভিশাপ দিয়েছিল। তাই একবার মুক্তি পাওয়ার পর সেই প্রেত ততদিন থাকবে যতদিন এই গ্রামে প্রাণের স্পন্দন পাওয়া যাবে। কথাটা শোনা মাত্র পলকে জমিদার বাবুর মনে পড়ে গেল নিতাই খুড়োর দেহটা যেদিন পাওয়া গেল সেদিন তিনি দেখেছিলেন মন্দিরের বেড়াটা ভেঙে আছে আর একটা বেশ বড় মাপের বাঁশ পড়েছিল নিতাই খুড়োর দেহ থেকে কিছুটা দূরে। তাহলে এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই কাকাবাবু? মিথ্যে আশা আমি তোমায় দেব না, কিন্তু এর হাত থেকে বাঁচার একমাত্র উপায় এই গ্রাম ছেড়ে দেওয়া। কথাটা শুনেই জমিদার বাবুর মুখ কঠিন হয়ে গেল। না কাকাবাবু, আমি পালাবো না কাপুরুষের মতো। অবুঝ হইও না, নিজের কথা ছাড়ো। বৌমা আছে, আমার ফুলের মতন 2টো নাদ বউ আছে, তাদের কথাও ভাবো। জেদ করো না, চলো। কথাগুলো শুনে এবার জমিদার বাবুর কাঠিন্য কিছুটা কমে, নরম হয় তাঁর গলা। কেঁদে ফেললেন তিনি। তারপর কিছু বলতে যাচ্ছিলেন, হঠাৎ ঘরে আসেন জমিদার গিন্নি। তাঁর মুখে চোখে অদ্ভুত একটা কাঠিন্য, একটা দুর্ভেদ্য সাহস ঝিলিক দিচ্ছে। না, আমরা কোথাও যাব না। আমাদের তো সবই গেছে। গায়ের বাকি লোকগুলোকে মৃত্যুর মুখে ফেলে আমি যেতে পারবো না। তারা আমায় মা বলে ডাকে। মা কেমন করে তার সন্তানকে ফেলে পালাবে? কথাগুলো বলেই তিনি বেরিয়ে গেলেন ঘর থেকে। জমিদার বাবু আর তাঁর কাকাবাবু দুজনেই বুঝলেন গিন্নি বেশ কিছুক্ষণ তাদের কথা শুনেছে। খালের মনে হয় এটাই ইচ্ছে, বুঝলে? পূর্বপুরুষের করা পাপের শাস্তি আমরাই পাই, তাহলে আর পালিয়ে লাভ কি বলো? ঠিকই বলেছ, পালিয়ে যাওয়া কাপুরুষতা। আমাদের পূর্বপুরুষ তো কাপুরুষতার পরিচয় দিয়েছিলেন। সেই পাপের স্খলন নয় আমরাই করলাম। না, জমিদার বাবুরা সত্যিই কেউ পালাননি সেদিন। বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন বিপদের সামনে। একটা একটা করে মানুষকে সেই প্রেতের কবলে যেতে দেখেও তারা অবিচলিতভাবে দাঁড়িয়েছিলেন, নিশ্চিত মৃত্যুর হাতে নিজেদের ছেড়ে দিয়ে স্থলন করেছিলেন নিজেদের পূর্বপুরুষদের করা পাপ। রাত প্রায় 9:30 মতো বাজে। আকাশটা একদম পরিষ্কার। জলজলে তারাগুলো আজ অনেক বেশি স্পষ্ট। চাঁদও গোল থালার মতো রূপ নিয়েছে। কিন্তু সেই প্রাকৃতিক সৌন্দর্যের দিকে নজর দেওয়ার মতো অবস্থা এখন শ্রীকান্তদের দলের কারণ নেই। কারণটা হচ্ছে নীল। আজ সকাল থেকেই তাকে পাওয়া যাচ্ছে না। গত রাতে শ্রীকান্ত বেশ কিছুটা ড্রিঙ্ক করেছিল, ফলে ঘুমিয়ে পড়েছিল বেশ গভীর।
সকালে ঘুমটা ভাঙে সঞ্জয়ের ডাকে। ঘুম থেকে উঠে নীলের বেপাত্তা হওয়ার খবরটা পেয়েই তারা সবার আগে নীলের খোঁজ করতে শুরু করে। নীল এই প্রজেক্টের প্ল্যানিং এক্সপার্ট, তাকে ছাড়া কাজ চালানোই কঠিন। কিন্তু সারাদিন তাকে খুঁজেও তার কোনো পাত্তা পাওয়া যায়নি। বাধ্য হয়ে আজকের দিনটা কাজ বন্ধ করে সকলে শুধু নীলকে খুঁজেই কাটিয়েছে, কিন্তু তার কোনো হদিশ পাওয়া যায়নি। ঠিক করা হয়েছে আগামীকাল ভোর হলেই খবর পাঠানো হবে ব্রাঞ্চে। সেখান থেকে বেশ আরও কিছু লোকজন এনে একেবারে কাজও শুরু হবে। আর নীলকে তো খোঁজা হবেই, ওকে খুঁজে বের করতেই হবে। ছেলেটা হঠাৎ করে কোথায় উধাও হলো? এদিকে প্রকৃতির রূপ পরিবর্তনের ওপর কারোর কোনো খেয়াল নেই। প্রকৃতি যে একটু একটু করে কোনো এক ভয়ঙ্করের আগমনের বার্তা জানাচ্ছে, সেটা কেউ খেয়ালও করছে না। ধীরে ধীরে বিশাল থালার মতো চাঁদটার রং পরিবর্তিত হচ্ছে লাল রক্তবর্ণে। গোটা জঙ্গলটা কোনো এক অপার্থিব নিস্তব্ধতার গ্রাসে চলে যাচ্ছে ধীরে ধীরে। শ্রীকান্ত ও নীলকে সারাদিন অনেক খুঁজেছে। অনেকক্ষণ ধরে একটানা এই অচেনা জঙ্গলে ঘুরে বেরিয়েছে সে। এবারে একটা সিগারেট ধরিয়ে ক্যাম্প ফায়ারের পাশেই সেই বড় পাথরটার উপর গিয়ে বসে। আকাশের দিকে তাকায়, চাঁদের দিকে চোখ যায়। চাঁদের গায়ে একটা ছায়া পড়েছে না? তবে কি আজ চন্দ্রগ্রহণ? কথাটা মাথায় আসে তার। আবার সে তাকায় চাঁদের দিকে। চাঁদের রং এখন রক্ত জবার মতো লাল। সেই লাল গোলাটে একটু একটু করে ঢেকে দিচ্ছে একটা কালো ছায়া। হঠাৎ সেই প্রথম দিনের মতো শ্রীকান্তের কানে এলো সেই ফিসফিসে কণ্ঠস্বর, কেউ ছাড়বো না, সব কটাকেই খাও, আমার প্রতিশোধ আমি নেবই। শ্রীকান্ত পিছন ফিরে দেখল কয়েকবার। তার হাতে থাকা ফ্ল্যাশ লাইটটা মেরে সে দেখল এদিক ওদিক, কিন্তু কই কেউ তো নেই। তবে কথাগুলো তো সে স্পষ্ট শুনতে পেল। তাহলে কি মনের ভুল? কিছু না দেখতে পেয়ে সে আবার সিগারেটে টান দিতে দিতে তাকালো চাঁদের দিকে। চাঁদের অনেকটাই গ্রাস করে নিয়েছে রাহু। ঠিক এমন সময় আবার সেই ফিসফিসে গলার আওয়াজ ভেসে এলো তার কানে। এবারে আরো স্পষ্ট, আরো তীক্ষ্ণ সেই স্বর। আবার পিছন ফিরে টর্চ জ্বালালো শ্রীকান্ত, কিন্তু কই কেউ তো নেই। তবে এবারে কোনো অজ্ঞাত কারণেই শ্রীকান্তের একটু ভয় ভয় করতে শুরু করল। তার মনের মধ্যেই কেউ যেন তাকে বারবার সাবধান করছে, বলে দিচ্ছে তার সামনে প্রচন্ড বিপদ। কিন্তু কি সেই বিপদ? তার শরীরটা চন্দ্রগ্রহণের সাথে সাথে কেমন যেন ঝিম ধরে যাচ্ছে। সেটা সে বুঝতে পারছে। হয়তো সারাদিনের ক্লান্তির জন্যই এমনটা হচ্ছে। শ্রীকান্ত উঠে আরেকবার চারিদিকটা টর্চের আলোয় ভালো করে দেখে পা বাড়ালো তাঁবুর দিকে। কিন্তু সে লক্ষ্য করল না, ঠিক তার পিছনে একটা বিশাল কালো ঘোলাটে অবয়ব জন্ম নিল অন্ধকারে। ধীরে ধীরে তার রূপ পরিষ্কার হলো। তার শরীরের বিভিন্ন জায়গা থেকে খসে পড়ছে পচা গলা মাংস। তার মাথার একটা দিক থেকে গড়িয়ে নামছে ঘিলু আর রক্ত। অস্বাভাবিক তার লম্বা দাঁতগুলো যেন রক্ত স্নানের জন্য অপেক্ষারত। আবার একটা তীব্র চিৎকার খান খান করে দিল জঙ্গলের ভিতরটা। আর তারপরে হাওয়ায় জন্ম নিল একটা ফিসফিসে কিন্তু খড়খড়ে কণ্ঠস্বর, একটাকেও ছাড়বো না, সব কটাকেই খাবো, আমার প্রতিশোধ আমি নেবই, কাউকে বাঁচতে দেব না, খাবো খাবো সব কটা খাবো। শ্রীকান্ত তখনও ক্যাম্প ফায়ার পার করেনি। আচমকাই পিছন থেকে একটা প্রবল টান অনুভব করে সে। চিৎকার করতে চাইল, কিন্তু পারল না। প্রচণ্ড কোনো শক্তি যেন তাকে পিছন থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে অন্ধকারের মধ্যে। শ্রীকান্তের শরীরটাও যেন পাথরের মতো হয়ে গেছে। যা হোক করে সমস্ত মনের জোর একত্রিত করে শ্রীকান্ত পিছনে ফিরে টর্চটা জ্বালালো। আর সাথে সাথে তার মনে হলো তার প্রাণ পাখি এখনই খাঁচা ছেড়ে পালাবে। কারণ পিছনে যে শরীরটা সে দেখছে সেটা পার্থিব কোনো প্রাণীর হতে পারে না। নিজের চোখেই যেন বিশ্বাস করতে পারছে না সে। শরীরটা সম্পূর্ণ কালো, মাংস খসে খসে পড়ছে সেখান থেকে।
মাথার একটা দিক থেকে মস্তিষ্ক দেখা যাচ্ছে, সেখান থেকে গড়িয়ে পড়ছে ঘিলু আর রক্ত। এবারে শ্রীকান্ত নিজেকে বাঁচানোর চেষ্টা শুরু করে। টানের উল্টো দিকে আপ্রাণে পালাতে চায় সে, কিন্তু তা কি সম্ভব? নারকীয় সেই শক্তির বিপক্ষে নিজের শক্তি জাহির করার মতো ক্ষমতা যে তার নেই। ইতিমধ্যে শ্রীকান্তকে টানতে টানতে সেই প্রেত নিয়ে এসেছে জঙ্গলের বেশ কিছুটা ভিতরে, একটা ভাঙা মন্দিরের কাছে। গ্রহণ প্রায় শেষের দিকে, চাঁদের আলো আবার স্পর্শ করছে ভূপৃষ্ঠ। এবারে শ্রীকান্তের সামনে সেই প্রেত মূর্তি স্পষ্ট। তার একটা ধকধক করে জ্বলতে থাকা লাল চোখ চেয়ে আছে শ্রীকান্তের দিকে। তার দাঁতগুলো ঝিলিক দিয়ে উঠছে। আর থাকতে পারল না শ্রীকান্ত। তার হাত দিয়ে জ্বলন্ত টর্চটা পড়ে গেল মাটিতে, আর আলোটা গিয়ে পড়ল সামনে। আর তাতেই শ্রীকান্ত দেখতে পেল মাটিতে কিছুটা দূরে পড়ে আছে নীলের দেহ। সেই দেহের বিভিন্ন জায়গা থেকে ছিঁড়ে নেওয়া হয়েছে মাংস। ধরে মাথাটা কিন্তু দেখতে পেল না সে। ভয়ে আতঙ্কে শ্রীকান্তের জ্ঞান বুদ্ধি সব পলকে উধাও হয়ে গেল। কিন্তু পালিয়ে যাওয়ার মতো ক্ষমতা আর তার নেই। প্রেত মূর্তিটা এবারে ধীরে ধীরে এগিয়ে গেল শ্রীকান্তের একদম কাছে। তার শরীর থেকে আসা মরা পচা গন্ধ চাপটে ধরল তাকে। ভীত বিস্মিত ভাবে দাঁড়িয়ে আছে শ্রীকান্ত। আবার শোনা গেল সেই ফিসফিসে কণ্ঠস্বর, খাবো, সব কটাকেই খাবো। যতদিন এই গায়ে প্রাণের স্পন্দন থাকবে আমিও থাকবো। শেষ করবো সকলকে, কাউকে ছাড়বো না, কাউকে না। কথার রেশ শেষ হওয়ার আগেই সেই প্রেত এবারে প্রচন্ড জোরে চেপে ধরল শ্রীকান্তের গলাটা। প্রচন্ড শীতল সেই স্পর্শ। এবারে জঙ্গলে নিস্তব্ধতা খান খান করে শোনা গেল একটা প্রচন্ড চিৎকার। সাথে সাথে শ্রীকান্তের মাথাটা ছিঁড়ে তুলে নিল সেই প্রেত বের করে আনল তার হৃৎপিণ্ডটা। তারপরে নিজের লম্বা ধারালো দাঁতগুলো বসিয়ে দিল সেই হৃৎপিণ্ডে। রক্ত গড়িয়ে নামতে থাকলো তার পচা বিকৃত চোয়াল বেয়ে। শুনছিলেন আজকের গল্প নিতাইগড়ের বিভীষিকা। গল্পকার সাগর ঘোষ, রামহরি রাহুল, নীল সূর্য, শ্রীকান্তের মা অঙ্কিতা, শ্রীকান্ত এবং জমিদারবাবু নীল, প্রেত খুশি, তান্ত্রিক দীপ, জমিদার গিন্নি মৌমিতা, বদ্রিকাচরণ বাবু রাজ, বৃদ্ধ ব্যক্তি এবং রতন আমি সায়ন। বৃদ্ধ ব্যক্তি রতন গল্প পাঠে, গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, পোস্টার ডিজাইনে মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখক সাগর ঘোষকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।